সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আমি মোহাম্মদ মাহিদুর রহমান। আমাদের আজকের ক্লাসটি হচ্ছে নন মেজর বোটানি। বিষয় হচ্ছে পঞ্চরাজ্য, তাদের শ্রেণীবিন্যাস এবং বৈশিষ্ট্য। প্রথমে আসে জীবন। জীবন কি? জীবন হচ্ছে দেহের অভ্যন্তরে প্রোটোপ্লাজমের কার্যকলাপ। বলতে গেলে এটা সবচেয়ে শর্টকাটের যে অ্যান্সারটা সেটা। এছাড়াও আরো অনেক সংজ্ঞা অনেক বিজ্ঞানী অনেকভাবে দিয়েছেন, তবে মেনলি স্বল্প কথায় বলতে গেলে দেহের অভ্যন্তরে প্রোটোপ্লাজমের যে কার্যকারিতা সেটাই হচ্ছে জীবন। জীবনের বৈশিষ্ট্য। জীবনের বৈশিষ্ট্য অনেক ধরনের হয়, যেমন খাদ্য গ্রহণ, জনন, রেচন, বিপাক ক্রিয়া, বৃদ্ধি, অভিযোজন, উদ্দীপনায় সাড়া দেয়া, চলন, নির্দিষ্ট আকার ও আয়তন, মৃত্যু বা জীবন অবসান। এগুলো প্রত্যেকটারই ব্যাখ্যা রয়েছে, তবে মূল জীবনের বৈশিষ্ট্যগুলো হচ্ছে এই জীবনের উৎপত্তি। জীবনের উৎপত্তি কি? এই জীবনের উৎপত্তি সম্পর্কে অনেক বিজ্ঞানী অনেক মতবাদ দিয়েছেন, যেমন এর মধ্যে উল্লেখযোগ্য কিছু রয়েছে: বিশেষ সৃষ্টি মতবাদ, জীব থেকে জীবের উৎপত্তি, কসমোজয়িক মতবাদ, স্বতঃস্ফূর্ত জীবন সৃষ্টি মতবাদ, মহাবিপর্যয় তত্ত্ব, জৈব বিবর্তন মতবাদ ইত্যাদি। এই টাইপের আরো অনেক মতবাদ জীবনের উৎপত্তি সম্পর্কে দেওয়া হয়েছে। এরপরে আসে জীব। জীব কাদের বলে? লিভিং। মূলত যারা খাদ্য তৈরি করতে পারে, পরভোজী, পুষ্টি সম্পন্ন, কোষ প্রাচীর বিহীন, সুনির্দিষ্ট দেহ আকৃতি বিশিষ্ট এই সকল বৈশিষ্ট্যধারী প্রাণী বা উদ্ভিদগুলোকে জীব বলা হয়ে থাকে। জীব জগৎ প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে উদ্ভিদ আর একটা প্রাণী। এখন আসে উদ্ভিদ কি? উদ্ভিদ হচ্ছে যাদের ক্লোরোফিল আছে, স্বভোজী, চলাচলে অক্ষম, কোষ প্রাচীর বিশিষ্ট। উদ্ভিদের বৈশিষ্ট্য। উদ্ভিদের বৈশিষ্ট্যর মধ্যে আছে হচ্ছে অপ্রতিসাম্যতা, ক্লোরোফিলের উপস্থিতি, পুষ্টি, চলাচল, অঙ্গতন্ত্র ও ইন্দ্রিয় সমূহ, কোষীয় গঠন। এরপরে আসি প্রাণী। প্রাণী হচ্ছে যারা কোষ ক্লোরোফিল বিহীন। উদ্ভিদ হচ্ছে ক্লোরোফিল আছে কিন্তু প্রাণীতে ক্লোরোফিল নেই, অর্থাৎ তারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। চলাচলে সক্ষম। এখানে আরেকটা কথা বলা যায়, উদ্ভিদে কিছু কিছু প্রাণী আছে যারা চলাচলে অক্ষম, বলতে আবার চলাচলও করতে পারে, যেমন মানে পানির মাধ্যমে, পানির ঢেউয়ের মাধ্যমে সাঁতার কাটে, এই টাইপের। আচ্ছা, প্রাণীতে তারা খাদ্য তৈরি করতে পারে না, পরভোজী, পুষ্টি সম্পন্ন, কোষ প্রাচীর বিহীন, সুনির্দিষ্ট দেহ আকৃতি বিশিষ্ট। উদ্ভিদের বৈশিষ্ট্য। উদ্ভিদের বৈশিষ্ট্যের মধ্যে আছে প্রতিসাম্যতা, পুষ্টি, চলাচল, বৃদ্ধি, অঙ্গতন্ত্র ও ইন্দ্রিয়, কোষীয় গঠন, সঞ্চিত খাদ্য, আকার, আকৃতি। উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্য। উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্যের মধ্যে বাহ্যিক দিকের পার্থক্য, আকার ও আয়তনে। অধিকাংশ উদ্ভিদই আকার ও আয়তনে অনির্দিষ্ট এবং অনিয়ন্ত্রিত, তাদের নির্দিষ্ট কোনো আকার নেই, কিন্তু প্রাণীর আকার নির্দিষ্ট এবং আয়তনও নিয়ত। উদ্ভিদের দেহ শাখা প্রশাখা যুক্ত, কিন্তু প্রাণীতে শাখা প্রশাখা বিহীন। উদ্ভিদ থাকায় এরা বেশিরভাগ সবুজ, ব্যতিক্রম হিসেবে বলা যায় ছত্রাক। প্রাণীতে ক্লোরোফিল না থাকে এরা সবুজ নয়, তবে ব্যতিক্রম ইউগ্লেনা। আবার উদ্ভিদ ও প্রাণীর মধ্যে অন্তর্গত কিছু পার্থক্য রয়েছে, যেমন অঙ্গতন্ত্র। উদ্ভিদে অঙ্গতন্ত্র বলতে শোষণ, পরিপাক এগুলো অনুপস্থিত, কিন্তু প্রাণীতে শোষণ, বিপাকীয় অর্থাৎ বিপাকীয় সকল কার্যাবলী প্রাণীতে সংঘটিত হয়। ফলে প্রাণীতে বিভিন্ন ধরনের বিপাক, যেমন আমাদের যেসব পরিপাকতন্ত্র, শ্বসনতন্ত্র রয়েছে, এগুলো প্রাণীতে বিদ্যমান। ইন্দ্রিয় সমূহ। উদ্ভিদের কোনো ইন্দ্রিয় নেই, কিন্তু প্রাণীদের ইন্দ্রিয় রয়েছে। কোষীয় গঠন। উদ্ভিদে সেলুলোজ নির্মিত প্রাচীরে আবৃত। এতে প্লাস্টিড, উদ্ভিদ কোষে প্লাস্টিড এবং এক বা একাধিক বড় কোষ গহ্বর আছে। উদ্ভিদ কোষে সেন্ট্রিওল থাকে না, কিন্তু প্রাণীতে সেলুলোজ নির্মিত তেমন কোনো কোষ প্রাচীর বা প্লাস্টিড নেই। কোষ প্রাচীর গহ্বর থাকলেও আকার অত্যন্ত ক্ষুদ্র, আর প্রাণীতে সেন্ট্রিওল থাকে। এরপরে আসে আরেকটা ধরন, শারীরবৃত্তীয় বা শারীরিক তত্ত্বমূলক। উদ্ভিদ সাধারণত চলচলে অক্ষম, প্রাণীরা এক স্থান থেকে আরেক স্থানে চলাচল করতে পারে। উদ্ভিদ পুষ্টি, সালোকসংশ্লেষণ প্রক্রিয়া নিজের খাদ্য নিজে তৈরি করতে পারলেও প্রাণীরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। উদ্ভিদের বৃদ্ধি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত ঘটে, কিন্তু প্রাণীদেহে একটি নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট বয়স পর্যন্তই এই বৃদ্ধি সংঘটিত হয়, তারপর থেকে আর বৃদ্ধি ঘটে না। উদ্ভিদের কোনো ইন্দ্রিয় না থাকে, এরা কোনো উদ্দীপনায় সাড়া দেয় না, কিন্তু প্রাণীদের যেহেতু ইন্দ্রিয় রয়েছে সেহেতু তারা ইন্দ্রিয় ও স্নায়ুতন্ত্র থাকায় তারা উদ্দীপনায় দ্রুত সাড়া প্রদান করে। এগুলোই মূলত উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্য। এরপরে আসে জীবজগতের শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাসে হচ্ছে বিভিন্ন কারণে, যেমন অনেক উদ্ভিদ ও প্রাণীর মধ্যে আকার আকৃতি, জীবের আকার, তারপর হচ্ছে সাদৃশ্য, বৈসাদৃশ্য, উৎপত্তি, অঙ্গসংস্থান, অন্তর্গঠন ইত্যাদির মাধ্যমে মানে প্রত্যেক উদ্ভিদ ও প্রাণীকে আলাদা করার জন্য মূলত শ্রেণীবিন্যাস করা হয়। শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা অনেক। শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তার মূল হচ্ছে একটা উদ্ভিদকে আরেকটা উদ্ভিদ থেকে আলাদা করা, তাদের আকার আকৃতি, সাদৃশ্য, বৈসাদৃশ্য এগুলোর ভিত্তিতে সম্পর্কে জানা, কোনটি আমাদের উপকারী জীব, অপকারী জীব,
এই সম্পর্কে জ্ঞান, এছাড়া বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী সম্পর্কে গবেষণা করার জন্য উদ্ভিদের শ্রেণীবিন্যাসের প্রয়োজন রয়েছে। এছাড়া চিকিৎসা বিজ্ঞান, পরিবেশ ও বাস্তুসংস্থান বিজ্ঞান, কৃষি বিজ্ঞান ও খাদ্য বিজ্ঞানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই শ্রেণীবিন্যাস। এছাড়া বিভিন্ন ধরনের উদ্ভিদ রয়েছে যেগুলো আমরা জানি না, কিন্তু তাদের শনাক্তকরণ ও তাদের এর পরিচয় জানার জন্য শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা অপরিসীম। অ্যালোয়াস লিনিয়াস জীবজগৎকে দুই ভাগে ভাগ করেন। এক হচ্ছে কিংডম 1 অর্থাৎ প্ল্যান্টি উদ্ভিদকুল, আর দ্বিতীয়টি হচ্ছে কিংডম 2 অ্যানিমেলিয়া বা প্রাণীকুল। অপরদিকে বিজ্ঞানী হ্যাকেল এই ক্যাওলাস লিনিয়াসের এই দুই ভাগের মধ্যে আরেকটি ভাগ অন্তর্ভুক্ত করেন যাকে ত্রিরাজ্য ধারণা বলা হয়। এর মধ্যে অপর একটি উদ্ভিদ কুলও আছে, প্রাণীকুলও আছে এবং আরেকটি হচ্ছে অণুজীবকুল। অপরে আছে আর.এইচ. হুইটেকার এর পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাসের ভিত্তি হলো, তিনি যে পঞ্চরাজ্যের শ্রেণীবিন্যাস দেন, একটু পরে আমরা সেটা দেব, তার ভিত্তি হলো তিনটি: সালোকসংশ্লেষণ, শোষণ এবং ইনজেকশন। আচ্ছা, তার এই তিনটি হচ্ছে মূল ভিত্তি। এরপরে আসি এই জীবজগতে উনি যে 5টি বিভক্ত করেন সেটি। প্রথমটি হচ্ছে কিংডম 1 মনেরা, তারপর প্রোটিস্টা, প্ল্যান্টি, ফাঞ্জাই এবং অ্যানিমেলিয়া। এই 5টি ধাপ জীবজগৎকে তিনি বিভক্ত করেন 5টি ভাগে। এর মধ্যে মনেরা হচ্ছে প্রোক্যারিওটিক বা আদিকোষী জীব। এরা এককোষী, অণুবীক্ষণিক, নিউক্লিয়াস সুগঠিত নয়, সাইটোপ্লাজমে অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, প্লাস্টিড ইত্যাদি অনুপস্থিত। উদাহরণ হচ্ছে ইকলাই। এরপর আসি প্রোটিস্টা। এটি হচ্ছে এককোষী বা বহুকোষী হতে পারে, একক কলোনিবাসী, সাইটোপ্লাজমে অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড ইত্যাদি। এরা মূলত জলজ। এরপরে আসে প্ল্যান্টি। এরা সবাই বহুকোষী, কোনো এককোষী প্রাণী নেই। এরা সালোক সংশ্লেষণকারী, রঞ্জক পদার্থ থাকায় স্বভোজী, উন্নত টিস্যু বিন্যাস রয়েছে, ভ্রূণ সৃষ্টি হয়, যৌন জননে অ্যানাইসোগ্যামাস। ফাঞ্জাই হচ্ছে অধিকাংশই বহুকোষী, সালোক সংশ্লেষণে রঞ্জক থাকে না। এরা পরজীবী, শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে এবং কোষ প্রাচীর কাইটিন নির্মিত। সর্বশেষ হচ্ছে অ্যানিমেলিয়া। এরা বহুকোষী ইউক্যারিওটিক জীব, ভিন্নভোজী স্বভাবের, কোনো কোষ প্রাচীর ও প্লাস্টিড থাকে না। এ হচ্ছে হুইটেকারের পঞ্চরাজ্যের শ্রেণীবিন্যাস। এরপরে আসে এই পঞ্চরাজ্য যেটা দেখলাম, এদের কিছু উদাহরণ এখানে দেওয়া রয়েছে: মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। এরপরে আসে হচ্ছে জীবজগৎ। এটা হচ্ছে মার্গুলিস এবং সুয়ার্চের শ্রেণীবিন্যাস। জীবজগৎকে তিনি সুপার কিংডমে প্রোক্যারিওটা এবং তারপর হচ্ছে সুপার কিংডম ইউক্যারিওটাতে বিভক্ত করেন, যার মধ্যে প্রোক্যারিওটাতে প্রথম কিংডম হচ্ছে একটাই আছে, মনেরা, যেটি 15টি ফাইলামে ভাগ করা হয়, এবং দ্বিতীয়টি সুপার কিংডম ইউক্যারিওটাতে আরো 4টি ভাগে ভাগ করা হয়: প্রোটিস্টা, ফাঞ্জাই, অ্যানিমেলিয়া এবং প্ল্যান্টি। এর বৈশিষ্ট্যগুলো বইতে দেওয়া রয়েছে, এটা একটু দেখে নিও, আমি এর বিষয়ে আলোচনায় গেলাম না। এরপরে আসে লাস্ট বাট নট দ্য লিস্ট। এখানে বিভিন্ন মতবাদ সম্পর্কে আমাদের বইতে দেওয়া আছে: ল্যামার্ক মতবাদ, তারপর ডারউইনবাদ এবং তাদের পার্থক্য। এখানে ডারউইন এবং ল্যামার্ক ল্যামার্কের জীবনকে 3টি পর্বে ভাগ করা হয়: সামরিক বাহিনী অফিসার, উদ্ভিদবিদ, প্রাণীবিদ। মানে এক কথায় বলতে গেলে এখানে ল্যামার্ক এবং ডারউইনের জীবনী এবং তারা যেসব মতবাদ দিয়েছেন জীবন সম্পর্কে, যে এককালে জিরাফ ছোট ছিল বাট গাছের উপরের পাতা খেতে খেতে বড় হয়েছে, এই টাইপের একটা মতবাদ আছে। তারপর ডারউইনও আরেকটা মতবাদ দেন এবং তাদের মতবাদের আলোচনা সমালোচনা রয়েছে। যেমন ডারউইনের সমালোচনার মধ্যে ডারউইনের জীবনকাল এবং সে আবেগ প্রসূত এবং বিজ্ঞান ভিত্তিক, কিছু কথা আবেগভাবে বলছে, আবার কিছু বৈজ্ঞানিক যুক্তির মাধ্যমে দিয়েছেন, এগুলো দেয়া আছে। এবং সর্বশেষ আছে এদের পার্থক্য। আর আমাদের বইতে সর্বশেষ টপিক হচ্ছে সিনথেটিক থিওরি। সিনথেটিক থিওরিটা কি? এটা মূলত যে বিভিন্ন জীবন এবং প্রাণী হতে বারবার মিউটেশন বা বলা যায় জেনেটিক রিকম্বিনেশনের মাধ্যমে এক জিন থেকে আরেক জিন রূপান্তরের মাধ্যমে যে নতুন জীবের সৃষ্টি হয়, সেটাই মূলত সিনেটিক থিওরি। এটা মাইক্রো বিবর্তন, ম্যাক্রো বিবর্তন আর মেগা বিবর্তন, এই 3টা ভাগে ভাগ করা হয়। এর ধাপগুলোর বিবর্তনে, মেগা বিবর্তনে আবার কয়েকটা প্যাটার্ন রয়েছে, যেমন অভিযোজনমূলক অপসারণ, তারপর অভিযোজনমূলক বিকরণ, সমান্তরাল বিবর্তন, পুনরাবর্তক বিবর্তন, অভিযোজনমূলক অভিব্যক্তি ইত্যাদি। এই হচ্ছে মূলত প্রথম চ্যাপ্টারের অল্প কিছুর মধ্যে সারমর্ম। এছাড়াও অনেক ব্যাখ্যা টাইপের টপিক আছে যেগুলো আমি তুলে ধরার চেষ্টা করি, কারণ যেহেতু আমাদের সময় স্বল্প, সবাই একটু ইনফরমেশন গ্যাদারের জন্য যেগুলো ব্যাখ্যামূলক ওইগুলো একটু দেখে নেব। এই হচ্ছে মূলত প্রথম চ্যাপ্টারের টপিক। তো ধন্যবাদ সবাইকে। আমার প্রথম চ্যাপ্টারের টপিকটা শেষ। এখন সেকেন্ড চ্যাপ্টারের ফার্স্ট টপিকটা শুরু করবে শিমুল। আমি তাকে ক্লাসটা হ্যান্ড ওভার করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে আজকের এই ক্লাসে জয়েন করার জন্য। আজকে আমাদের টপিক হচ্ছে অধ্যায় 2 সেকেন্ড চ্যাপ্টার। সেটা হচ্ছে মাইক্রোবায়োলজির উপর। তো আমরা যদি দেখি, সর্বপ্রথম এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন হতে পারে, যেমন অণুজীব কাকে বলে, অণুজীব কত প্রকার, বা অণুজীবের শাখা সমূহ কি কি,
ভিরোয়েড কি, ভিরোয়েডের বৈশিষ্ট্যগুলা বা প্রিয়ন কি, মাইক্রোপ্লাজমা, এবং এট লাস্ট টপিক হচ্ছে রিকেটশিয়া। তো আমি পর্যায়ক্রমে এই বিষয়গুলো আলোচনা করব। প্রথমে আসি অণুজীব কি। অর্থাৎ অণুজীব হলো সেই সকল ক্ষুদ্র এককোষী জীব যাদেরকে খালি চোখে দেখা যায় না। অর্থাৎ এদেরকে দেখতে হলে অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। আবার কিছু কিছু অণুজীব আছে যেগুলোকে দেখার জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন ইলেকট্রনিক মাইক্রোস্কোপের দরকার হয়, যেগুলোকে সাধারণ মাইক্রোস্কোপে দেখা যায় না আর কি, এত ক্ষুদ্র। এখন আমরা যদি বলি অণুজীবের প্রকার কি রকম হতে পারে, অণুজীবের প্রকারের মধ্যে 1 নম্বরে থাকতে পারে প্রিয়ন, 2 নম্বর ভিরিয়ড, বা 3 নম্বর হচ্ছে ভিরিয়ন, ভাইরাস, রিকেটশিয়া, মাইক্রোপ্লাজমা, অ্যাক্টিনোমাইসিটিস, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, মাইক্রোরাইজা, 11 হচ্ছে এককোষী এবং নিম্ন শ্রেণীর ছত্রাক, ম্যালেরিয়া, প্যারাসাইট ইত্যাদি আর কি অণুজীব। অণুজীবের শাখা সমূহ যদি আমরা দেখি, আর অণুজীব গুলো হচ্ছে মানে অণুজীবের আওতায় পড়ে সকল ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, এককোষী শৈবাল, ছত্রাক ইত্যাদি হচ্ছে অণুজীব। আর এই অণুজীব গুলো হচ্ছে আদিকেন্দ্রিক এবং সুকেন্দ্রিক। এখন প্রশ্ন হতে পারে যে আদিকেন্দ্রিক বা সুকেন্দ্রিক কি জিনিস। আদিকেন্দ্রিক হচ্ছে যে সমস্ত কোষগুলাতে বা অণুজীবগুলোতে নিউক্লিয়াস সুস্পষ্ট নয়, অর্থাৎ নিউক্লিয়াসের অন্যান্য উপাদান উপস্থিত থাকলেও নিউক্লিয়াস উপস্থিত নেই, সেগুলো হচ্ছে আদিকেন্দ্রিক বা আদিকেন্দ্রিক বলা হয়। সুকেন্দ্রিক হচ্ছে নিউক্লিয়াসের প্রত্যেকটি বস্তু ওই কোষটার মধ্যে, অর্থাৎ ওই কোষটার মধ্যে অবস্থিত, সেগুলো হচ্ছে সুকেন্দ্রিক, মানে নিউক্লিয়াস বিদ্যমান। এর শাখাসমূহ, অণুজীবের শাখাসমূহ হচ্ছে সাধারণ অণুজীব বিজ্ঞান, যেটাকে বলা হয় জেনারেল মাইক্রোবায়োলজি। একটা হচ্ছে মেডিকেল মাইক্রোবায়োলজি, এটা হচ্ছে চিকিৎসা অণুজীব বিজ্ঞান। একটা হচ্ছে শিল্প অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি। চতুর্থ নম্বর যে অণুজীবের শাখা সেটা হচ্ছে খাদ্য অণুজীব বিজ্ঞান অর্থাৎ ফুড মাইক্রোবায়োলজি। বায়ু অণুজীব বিজ্ঞান, মৃত্তিকা অণুজীব বিজ্ঞান। এভাবে এখানে 15টা দেওয়া আছে অণুজীবের শাখা সমূহ। এখন আমরা আসি যে ভিরোয়েড কি। ভিরোয়েড হচ্ছে শুধুমাত্র আরএনএ দ্বারা গঠিত অতি আণুবীক্ষণিক জীবাণু, যা ভাইরাসের মতো বিস্তার লাভ করে এবং জীবদেহে বিভিন্ন রোগ সৃষ্টি করতে সক্ষম। ভিরোয়েডের যদি বৈশিষ্ট্যগুলো দেখি, মানে এই কোষটার এই অণুজীবটার বৈশিষ্ট্য কিরকম হতে পারে, যেমন ক্ষুদ্রতম সংক্রামক সত্তা, অর্থাৎ এটাকে ক্ষুদ্রতম বলা হওয়ার কারণ হচ্ছে ভিরোয়েডটাকে সাধারণ মাইক্রোস্কোপে দেখা যায় না, সেটাকে দেখতে হলে ইলেকট্রনিক মাইক্রোস্কোপের প্রয়োজন। সেই কারণে বলা হয়েছে ক্ষুদ্রতম সংক্রামক ক্ষমতা সম্পন্ন অণুজীব। উদ্ভিদ পোষক দেহে বংশ বিস্তার করতে পারে, অর্থাৎ শুধুমাত্র উদ্ভিদের পোষক দেহেই বংশ বিস্তার করতে পারে, প্রাণীর দেহে এটা এখনো মানে আবিষ্কার হয়নি। আরেকটা হচ্ছে নগ্ন আরএনএ ভিরোয়েডের দেহ গঠিত, অর্থাৎ নগ্ন আরএনএ দিয়ে ভিরোয়েডের দেহ গঠিত হয়, এর সুপ্ত কোনো দশা নেই। এই ছিল ভিরোয়েড। আর দ্বিতীয়ত হচ্ছে প্রিয়ন, একটা অণুজীব যেটা প্রিয়ন হলো ভাইরাসের শূন্য প্রোটিন আবরণ। আমরা যখন ইন্টারে পড়েছি যে ওই ফার্স্ট ভাইরাসের বংশ বিস্তার, তখন দেখছি যে ওই বাইরে একটা শূন্য প্রোটিন আবরণ পড়ে থাকে, যেটা আবার কি করতে পারে, মানে প্রাণী এবং উদ্ভিদদের দেহে স্থানান্তরের মাধ্যমে তা আবার বংশ বিস্তার করতে পারে। অর্থাৎ শূন্য প্রোটিন আবরণ যা বিভিন্ন প্রাণী সহ মানব দেহে মারাত্মক রোগ সৃষ্টি করতে সক্ষম। মানে প্রাণী, বিভিন্ন উদ্ভিদ প্রাণী, তারপরে মানুষের মানব দেহ রোগ সৃষ্টি করতে পারে প্রিয়ন। প্রিয়নের চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে, অর্থাৎ প্রিয়নের বৈশিষ্ট্যগুলো হচ্ছে, প্রিয়ন এক প্রকার সংক্রামক সত্তা, ভাইরাস থেকে প্রায় 100 গুণ ছোট, শুধুমাত্র প্রোটিন দিয়ে গঠিত প্রিয়ন। কারণ এর সংজ্ঞায় বলা আছে যে শূন্য প্রোটিন আবরণ, ভাইরাসের শূন্য প্রোটিন আবরণই হচ্ছে প্রিয়ন। প্রিয়নগুলো নিউক্লিক অ্যাসিড বিহীন হলেও এটি মূলত পোষক কোষে প্রবেশের পর নতুন প্রিয়ন সৃষ্টি করতে পারে। অর্থাৎ প্রিয়নগুলোর প্রথম অবস্থায় যদি শূন্য প্রোটিন অবস্থায় থাকে তখন তার মধ্যে নিউক্লিক অ্যাসিড থাকে না, কিন্তু পোষক কোষে যখন প্রবেশ করে তখন পোষক কোষের ওই নিউক্লিক অ্যাসিড গুলোর মানে সংক্রমণের ফলে, বিপাকের ফলে, তখন সে অটোমেটিক্যালি রাসায়নিক ভাবে সে নতুন ভাবে সে প্রিয়ন সৃষ্টি করতে পারে। ফরমালিন, নিউক্লিয়াস এনজাইম, উচ্চ তাপমাত্রা অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস ইত্যাদিতে প্রিয়ন কোনো সংবেদনশীলতা প্রকাশ করে না। এরপরে আসি মাইক্রোপ্লাজমা। মাইক্রোপ্লাজমা হচ্ছে আরেকটা অণুজীব, আরেক ধরনের অণুজীব, যেটা হচ্ছে কোষ প্রাচীরহীন এক প্রকার ব্যাকটেরিয়া শ্রেণীকে মূলত মাইক্রোপ্লাজমা বলা হয়। মাইক্রোপ্লাজমা কোষের হচ্ছে বৈশিষ্ট্য বা অণুজীবের বৈশিষ্ট্যগুলো যদি দেখি, মাইক্রোপ্লাজমা জীবজগতের সবচেয়ে স্মল কোষ, অর্থাৎ সবচেয়ে ছোট কোষ। এটাকে দেখতে ইলেকট্রনিক স্কোপের প্রয়োজন। মাইক্রোপ্লাজমা মূলত মুক্তজীবী বা পরজীবী উভয় রূপে বসবাস করতে পারে, অর্থাৎ সে নিজে নিজে বসবাস করতে পারে বা অন্যের উপর ডিপেন্ড করেও বসবাস করতে পারে। মাইক্রোপ্লাজমা কোষ প্লাজমা মেমব্রেন দ্বারা আবৃত থাকে। মাইক্রোপ্লাজমার আকৃতি বৃহদাকার বা ডিম্বাকার শাখান্বিত ফিলামেন্টাস হতে পারে। আর এই সমস্ত আকার মানে আকার পরিবর্তনের কারণে একে আবার বহু রূপাকৃতি বলা হয়। মাইক্রোপ্লাজমার নিম্নোক্ত উপাদান, মানে 2টা উপাদান দ্বারা গঠিত, একটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। মাইক্রোপ্লাজমা অণুজীবটি মূলত 2টি উপাদান নিয়ে গঠিত, একটা হচ্ছে
প্লাজমা মেমব্রেন, মানে মেইন যে দুইটা সেটা হচ্ছে প্লাজমা মেমব্রেন এবং সাইটোপ্লাজম। মাইক্রোপ্লাজমাতে যদি প্লাজমা মেমব্রেনে কি থাকে যদি আমরা দেখি, লক্ষ্য করব যে এটা হচ্ছে তার মাইক্রোপ্লাজমার চিত্র। প্লাজমা থাকে, ডিএনএ থাকে, বিপাকীয় বস্তু থাকে, অদ্রবণীয় বস্তু থাকে এবং রাইবোসোম বিদ্যমান। প্লাজমা মেমব্রেন হচ্ছে জড় কোষ প্রাচীর নেই, অর্থাৎ প্লাজমা মেমব্রেনে এই জড় কোষ প্রাচীর নেই, তবে ত্রিস্তর কোষ ঝিল্লি দ্বারা বিদ্যমান। স্থিতিস্থাপক বৈশিষ্ট্য হওয়ার কারণে ব্যাকটেরিয়াল ছাঁকনির মধ্য দিয়ে অতিক্রম করতে পারে। প্লাজমা মেমব্রেন পদার্থটি প্রোটিন জাতীয়। এখানে হচ্ছে স্থিতিস্থাপক বৈশিষ্ট্য হওয়ায় ব্যাকটেরিয়াল, অর্থাৎ স্থিতিস্থাপক। আমরা যদি কোন বস্তু দেখি যে স্থিতিস্থাপক, অর্থাৎ সে কি করতে পারে, এরকম চাপ দিলে এই প্লাজমা মেমব্রেন অণুজীবটি ব্যাকটেরিয়া রোধক ছাঁকনির মধ্য দিয়ে অতিক্রম করে যেতে পারে। সাইটোপ্লাজমের মধ্যে হচ্ছে প্লাজমা মেমব্রেন সাইটোপ্লাজমকে আবৃত করে রাখে মূলত। এতে রাইবোজোম, একটি দীর্ঘ ডিএনএ অণু, বিপাকীয় অঙ্গাণু সহ প্রায় 40 প্রকার এনজাইম বিদ্যমান। এই ছিল সাইটোপ্লাজম। এরপরে আসি রিকেটশিয়া, একটা হচ্ছে এক ধরনের অণুজীব। রিকেটশিয়া বলতে আমরা বুঝি যে ক্ষুদ্র আদিকোষী প্লিউমরফিক এবং গ্রাম নেগেটিভ এক ধরনের অণুজীবকে বোঝায়। এখানে গ্রাম নেগেটিভ হচ্ছে যে সমস্ত ব্যাকটেরিয়া বা অণুজীবগুলো ভায়োলেট রং ধারণ করতে পারে না, সেগুলো হচ্ছে নেগেটিভ। অর্থাৎ কোনো ভায়োলেট কালার যে দ্বারা যদি ব্যাকটেরিয়া বা ভাইরাস শনাক্তকরণ করা হয়, সেক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু ভাইরাস বা ব্যাকটেরিয়া রং ধারণ করতে পারে সহজেই, যার কারণে আমরা এই ভাইরাস ব্যাকটেরিয়াগুলোকে শনাক্ত করতে পারি। সেই রং ধারণের উপর ভিত্তি করে মূলত দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে, একটা হচ্ছে নেগেটিভ, একটা হচ্ছে গ্রাম পজিটিভ। যে সমস্ত ব্যাকটেরিয়া বা ভাইরাসগুলো গ্রাম পজিটিভ, সেগুলো হচ্ছে ভায়োলেন্ট রং ধারণ করতে পারে, যা কেবল পোষক কোষের অভ্যন্তরে বংশবৃদ্ধি করতে পারে। রিকেটশিয়ার বৈশিষ্ট্য হচ্ছে, চারিত্রিক বৈশিষ্ট্যগুলো দেখি, এটি ভাইরাসের চেয়ে বড় কিন্তু ব্যাকটেরিয়ার চেয়ে ছোট, অর্থাৎ ভাইরাসের চেয়ে সামান্য বড় এবং ব্যাকটেরিয়ার চেয়ে ছোট। সাধারণত গোলাকার বা সর্পিলাকার, মানে আকৃতিতে হয় গোলাকার বা সর্পিলাকার। নিউক্লিক অ্যাসিড এক ধরনের ব্যাকটেরিয়া রোধক ছাঁকনির মধ্যে পারে না, অর্থাৎ ব্যাকটেরিয়া রোধক ছাঁকনির সাথে যদি রিকেটশিয়া থাকা হয় তবে সেটা যায় ছাঁকনির মধ্যে। এরা বাধ্যতামূলক আন্তঃকোষীয় বা পরজীবী, অর্থাৎ এরা বাধ্যতামূলক আন্তঃকোষীয় পরজীবীর ভেতর মানে অন্য এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, বিদায় সে অন্য বা পোষক কোষকে আক্রমণ করে পোষক কোষের অভ্যন্তরে থেকে সে খাদ্য সংগ্রহ করে, বিদায় বলা হয়েছে আন্তঃকোষীয় পরজীবী। আদিকোষী, এদের কোষের মধ্যে রাইবোজোম বা মেসোসোম থাকে। আদিকোষী বলা হয়েছে, আদিকোষী মূলত সেটা বললামই আমি, যে যার মধ্যে সুস্পষ্ট নিউক্লিয়াস বিদ্যমান নাই, সেই সমস্ত কোষগুলো হচ্ছে আদিকোষী। আর তবে আদিকোষী হলেও এদের মধ্যে আবার রাইবোজোম এবং মেসোসোম উপস্থিত, অর্থাৎ রাইবোজোম এবং নিউক্লিয়াসের যে উপাদান রাইবোজোম এবং মেসোসোম, এই দুইটা উপাদান দেখা যায়। রিকেটশিয়ার গঠন যদি আমরা আলোচনা করি তাহলে দেখতে পারবো তিনটা ভাগে বিভক্ত। সেটা হচ্ছে কোষ প্রাচীর, প্লাজমা মেমব্রেন এবং সাইটোপ্লাজম। এদের দেহ সুস্পষ্ট কোষ প্রাচীর দ্বারা আবৃত থাকে, অর্থাৎ সুস্পষ্ট কোষ প্রাচীর বিদ্যমান। বইয়ের মধ্যে আমি দেখি না এই প্রাচীরটা কি দ্বারা গঠিত, যার কারণে আমি দিতে পারতেছি না, তোমরা যদি কেউ পারো তো দেখে নিও। প্লাজমা মেমব্রেন, অর্থাৎ কোষ প্রাচীরের নিচে সুস্পষ্ট প্লাজমা মেমব্রেন থাকে, তবে প্লাজমা মেমব্রেনের ভিতরে নিউক্লিয়াস না থাকলেও নিউক্লিয় বস্তুর ন্যায় থাকলেও, এই যে এখানে একটু মনে টাইপিং আছে, বস্তুর ন্যায় হবে, এটা নিউক্লিয়েট রয়েছে, অর্থাৎ নিউক্লিয়াস না থাকলেও নিউক্লিয় বস্তুর ন্যায় নিউক্লিয়েট রয়েছে। সাইটোপ্লাজম হচ্ছে সাইটোপ্লাজম, 3 নম্বরটা হচ্ছে সাইটোপ্লাজম। এদের মধ্যে সাইটোপ্লাজম যেমন সাইটোপ্লাজমে রাইবোজোম এবং মেসোসোম দেখা যায়। আর সর্বশেষ গুরুত্বপূর্ণটা হচ্ছে সেটা হচ্ছে ভাইরাস, মাইক্রোপ্লাজমা এবং রিকেটশিয়া ও ব্যাকটেরিয়া। যেহেতু আমি ব্যাকটেরিয়াটা আলোচনা করি নাই, যার কারণে এটা ওই যে মাহিদুর আলোচনা করবে। আর সেটা হচ্ছে আমরা যদি দেখি যে ভাইরাস হচ্ছে কোষ প্রাচীর বিহীন, এই পার্থক্যটা আর কি, মাইক্রোপ্লাজমা এবং রিকেটশিয়া এবং ভাইরাস, ব্যাকটেরিয়া এর মধ্যে যে পার্থক্যটা, এগুলাই মূলত পরীক্ষার মধ্যে আসে। এটা দেওয়া আছে ছক আকারে, যেমন কোষ প্রাচীরের মধ্যে কি ধরনের পার্থক্য হতে পারে, জীবন ধারণ পদ্ধতি আছে, তারপরে কোষ আছে, আকার আছে, এবং বিপাক প্রক্রিয়া, গ্রাম বিক্রিয়া, অর্থাৎ নেগেটিভ রং, গ্রাম ভায়োলেট রং ধারণ করে কি না, সংখ্যার উপর ভিত্তি করে এটা করা হয়েছে। আর এই ছিল আজকের আমার 48। সবাইকে আবার স্বাগতম চ্যাপ্টার 2 এর লাস্ট টপিকে। আমি মোহাম্মদ মাহিদুর রহমান এগেইন। আচ্ছা, আমাদের আজকের টপিকটা হচ্ছে এখনকার নন মেজর বোটানি, মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজিতে প্রথম টপিক আসে ভাইরাস। প্রথমে আমরা ভাইরাসের সম্পর্কে আমাদের বিগত বছরের কিছু প্রশ্ন বিশ্লেষণ করব। যার প্রথমে আসে, ভাইরাস কি? উদ্ভিদ ও প্রাণী ভাইরাসের মধ্যে পার্থক্য লেখো ইডেনে। এবং দ্বিতীয়টি আসছে ভাইরাসের লাইটিং চক্র
যেটা 2019 সালে পরীক্ষায় আসছে। আচ্ছা, ভাইরাস। ভাইরাসের ল্যাটিন শব্দ, ভাইরাস একটি ল্যাটিন শব্দ যেটি মূলত অর্থ হচ্ছে পয়জন বা বিষ। আ ভাইরাস ইজ আ ভাইরাস অ্যান্ড লাভ। এটি ভাইরাস জীবন নয়, জড়ও নয়। ভাইরাস কেবল ভাইরাসই, এই কথাটি অ্যান্ড্রু লফ বলেন। নিউক্লিক অ্যাসিড, ভাইরাস নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত, যেটা ডিএনএ অথবা আরএনএ হতে পারে। জীবন্ত পশুকে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে কেবলমাত্র ভাইরাসের। এবং ভাইরাসের বৈশিষ্ট্য, ভাইরাসের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ভাইরাস অতি আণুবীক্ষণিক, অকোষীয়, বাধ্যতামূলক পরজীবী, শোষণ ও বিপাক হয় না, এবং কেলাসিত করা যায় না এদেরকে। ভাইরাস ব্যাকটেরিয়ার ইয়েতে ক্লাসিত করা যায় না। তারপর প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত, অভিযোজন ক্ষমতা রয়েছে এবং অতিমাত্রায় ছোঁয়াচে। ভাইরাসের বসতি, ভাইরাস সব ধরনের স্যাঁতসেঁতে ইয়েতে বসবাস করে। বলতে গেলে পরজীবী সহ মানুষের ইয়েতে মানে যে কোনো প্রায় সর্বত্র ভাইরাসের বিদ্যমান। প্রকৃতির জড় পরিবেশের জ্বরের ন্যায় অবস্থান করে, আবার অনেক অস্তিত্ব এদের খুঁজেও পাওয়া যায় না। প্রকৃতি অনুমতবাদ এবং ভাইরাসের প্রকৃতিতে দুই ধরনের মতবাদ রয়েছে, একটি হচ্ছে অনুমতবাদ আর একটা হচ্ছে জীব মতবাদ। অনুমতবাদ বলতে বোঝানো হয় অতি সূক্ষ্ম প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড দিয়ে নামক রাসায়নিক অণু নিয়ে ভাইরাস গঠিত। জীব মতবাদ, জীব ভাইরাস পরিব্যাপ্তিতে সক্ষম, ভাইরাস সুনির্দিষ্টভাবে এবং ভাইরাস মূলত অ্যান্টিজেনিক রূপে কাজ করে এবং প্রাণীর দেহে প্রবেশ করার পর এটি অ্যান্টিবডি রূপ গঠন করে পোষককে উদ্দীপিত করতে পারে। ভাইরাসের জড় এবং জীব বৈশিষ্ট্য, জড় বৈশিষ্ট্যের মধ্যে বলা হয় ভাইরাস অকোষীয়, অতি আণুবীক্ষণিক, সাইটোপ্লাজম বিহীন। ভাইরাসের নিউক্লিক প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত, এতে নিজস্ব কোনো বিপাকী এনজাইম নেই। ভাইরাস কণাগুলো পরিশ্রুত, কেলাসিত করে স্ফটিক আকারে করা যায়। এরা আকারে বৃদ্ধি পায় না এবং বাহ্যিক কোনো উদ্দীপনায় সাড়া দেয় না। তারপরে আসে ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য। ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্যে বলা হয় এটা ডিএনএ বা আরএনএ অণু এবং প্রোটিন দ্বারা গঠিত হয়। জীবন্ত পশুকে দেহের অভ্যন্তরে এরা কোষের সংখ্যা বৃদ্ধি করতে পারে এবং রোগ আক্রমণকারী ব্যাকটেরিয়ার মতো ভাইরাসও সজীব দেহ কোষ ছাড়া বাঁচতে পারে না। এতে জেনেটিক রিকম্বিনেশন বা বংশগতির পুনর্সংযোগ ঘটতে দেখা যায় এবং ভাইরাসের প্রকরণ অর্থাৎ ভেরিয়েশন এবং মিউটেশন এতে অন্যতম বৈশিষ্ট্য। ভাইরাসের অন্যতম একটা অপশন হচ্ছে ভিরিয়ন। ভিরিয়ন হচ্ছে, একটু আগে শিমুল ভিরিওয়েড নিয়ে কথা বলছে, আর এখানে আসে ভিরিয়ন। ভিরিয়ন হচ্ছে নিউক্লিক অ্যাসিড ও ক্যাপসিডে গঠিত সংক্রমণ ক্ষম ভাইরাস কণা। অপরদিকে আরেকটা আছে নিউক্লিও ক্যাপসিড, এটা সংক্রমণ ক্ষমতাহীন ভাইরাস কণা। ভিরিয়ন হচ্ছে সংক্রমণ ক্ষম আর নিউক্লিও ক্যাপসিড হচ্ছে সংক্রমণ ক্ষমতাহীন। এরপরে আসে ডিএনএ ভাইরাস বা ব্যাকটেরিওফাজ বা টি2 ব্যাকটেরিওফাজের গঠন। সুন্দরী একটা চিত্র। ভাইরাসের গঠনে প্রথমে আছে মাথা, কলার, লেজ, স্পর্শক তন্তু, বেস প্লেট, স্পাইক। মাথার মধ্যে ডিএনএ অবস্থান করে এবং বাকি অংশটুকু এদের দেহের যে আবরণ সেটি প্রোটিন আবরণ। ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, অর্থাৎ যে ধরনের ভাইরাস ব্যাকটেরিয়াকে মেরে ফেলে সেটাই মূলত ব্যাকটেরিওফাজ। এটি দেখতে অনেকটা ব্যাঙানিচ্চির মতো। ডক্টর হার্লে 1971 সালে ব্যাকটেরিওফাজ বা ব্যাকটেরিয়া ভাইরাস খুঁজে পায় এবং নামকরণ করেন। এটি ডিএনএ এবং প্রোটিন দ্বারা গঠিত। এদের লেজে দেহনল বা কোর থাকে এবং ডিএনএ থাকে না। লেজ অংশটুক যেটা রয়েছে এখানে, এই অংশটুকতে দেহনল বা কোর বলা হয় এবং এতে ডিএনএ কোনো অংশ থাকে না। এখানে অবস্থিত থাকে হচ্ছে লাইসোজাইম। কলারে প্রোটিন দিয়ে নির্মিত, এই কলার অংশটি প্রোটিন দ্বারা নির্মিত এবং এর বেস প্লেটে, এই যে বেস প্লেট, এখানে মোট 6টা কাটা আছে। এই যে এখানে দেখা যাচ্ছে ক নম্বর বা খ নম্বর চিত্রে এদের বেস প্লেটে টোটাল 6টি কাটা বা স্পাইক থাকে। এর ব্যাখ্যাতেও এরপরে আসে আরএনএ ভাইরাস বা উদ্ভিদ ভাইরাস। আরএনএ ভাইরাস আইভানোভস্কি নামক বিজ্ঞানী আরএনএ ভাইরাসটি আবিষ্কার করেন। আরএনএ ভাইরাসের মধ্যে অন্যতম একটি ভাইরাস হচ্ছে টিএমভি এবং এইচআইভি। এর সম্পর্কে একটু আলোচনা করব এখন। টিএমভি ভাইরাসটি দেখতে অনেকটা এরকম, যার উপরে মধ্যখানে বৃত্তাকার মতো রিং এর মতো রয়েছে, যেটি আরএনএ দ্বারা নির্মিত এবং তার বাহ্যিক অংশটি ক্যাপসিড দ্বারা আবৃত। টিএমভি এর দৈর্ঘ্য হচ্ছে 280 থেকে 300 মিলিমাইক্রন এবং প্রস্থ হচ্ছে 15 থেকে 18 মিলিমাইক্রন। এটি নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা গঠিত। এটি দেখতে অনেকটা বেলনাকার গহ্বরের মতোই। মাঝে যে বেলনাকার গহ্বরটি রয়েছে এটি 20 অ্যাংস্ট্রম। এখানে ডিগ্রিটা দিতে পারতেছিলাম না। প্রোটিন আবরণ কে ক্যাপসিড বলা হয়। বাইরের যে ক্যাপসিড এটি প্রোটিন আবরণ, যাকে ক্যাপসিড বলা হয়। ক্যাপসিডের অনেকটি উপ একক দ্বারা গঠিত। এই প্রত্যেকটি উপ এককে ক্যাপসোমিয়ার বলা হয়, যেটি প্রতিটি টিএমভি ক্যাপসোমিয়ারে প্রায় একটি ক্যাপসিয়ে প্রায় 2130 থেকে 2230টি ক্যাপসোমিয়ার থাকে। প্রতিটি ক্যাপসোমিয়ারে আবার 158টি অ্যামাইনো অ্যাসিড থাকে।
এর আরএনএ সূত্রটি 6500টি নিউক্লিওটাইড দ্বারা গঠিত এবং এর আণবিক ওজনে টিএমভির আণবিক ওজন 37 মিলিয়ন ডাল্টন। আরএনএর আণবিক ওজন এর এই টিএমভির মধ্যে যে আরএনএ থাকে তার আণবিক ওজন হচ্ছে 2.4 মিলিয়ন ডাল্টন এবং ক্যাপসোমিয়ারের 17,000 ডাল্টন। এ হচ্ছে আরএনএ ভাইরাস এবং উদ্ভিদ ভাইরাস। আরএনএ ভাইরাসের আরেকটি অন্যতম হচ্ছে এইচআইভি ভাইরাস, যেটা হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস কি ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। এটি অনেকটা এরকম দেখতে। বর্তমানে আরেকটা অন্যতম ভাইরাস রয়েছে করোনা ভাইরাস। এটি এইডস নামক একটি ভাইরাসের দ্বারা রোগ সৃষ্টি হয়, যেটির পূর্ণরূপ হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম। এটি দ্বিস্তর বিশিষ্ট প্রোটিন আবরণ দ্বারা গঠিত। এখানে GP120 যা পোষক কোষের সাথে সংযুক্ত হতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রোটিন থেকে সংযুক্ত থাকে, যে প্রোটিনের সাথে সংযুক্ত থাকে সেটি GP41 বলা হয়। GP41 ভাইরাস মেমব্রেনের মধ্যে ঢুকানো থাকে এবং GP120 এর সাথে GP41 রাসায়নিকভাবে সংযুক্ত থাকে। এবং এখানে যে আরেকটা CD4 লেখা আছে, এটি মানুষের কোষের মেমব্রেনে প্রোটিনের সাথে CD4 সংযুক্ত থাকে। এইচআইভি সংখ্যা বৃদ্ধির অনেকগুলো ধাপ রয়েছে। প্রথমে সংক্রমণ ও অনুপ্রবেশ, মানবদেহে সংক্রমণ ঘটে এবং অনুপ্রবেশ ঘটে। আরএনএ এর মুক্তি, তারপর পরিপূরক ডিএনএ তৈরি অর্থাৎ কমপ্লিমেন্টারি ডিএনএ, এরপর এই ডিএনএ ট্রান্সক্রিপশন এবং রেপ্লিকেশন ঘটে এবং সর্বশেষ প্যাকিং এর পরে একটা অপশন আছে অপত্য এইচআইভি এর মুক্তি। ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব, এর উপকারী দিক হচ্ছে এটি প্রতিষেধক তৈরি করতে যায়, জিনতত্ত্ব আণবিক জীববিদ্যার গবেষণায়, রোগ প্রতিরোধে, ক্ষতিকর কীটপতঙ্গ দমন, জন্ডিস রোগের ভ্যাকসিন তৈরি, বিবর্তন সংক্রান্ত তথ্য প্রমাণে, ফুলের সৌন্দর্য বৃদ্ধি বলতে অনেক ভাইরাস আছে ফুলের মধ্যে বিভিন্ন ধরনের গোটা গোটা দাগ ফেলে, তার ফলে অনেক ফুল দেখতে অনেকটা সৌন্দর্য বৃদ্ধি পায়। ভাইরাসের অপকারী দিকও রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে মানুষের রোগ সৃষ্টি। যেমন আমাদের বইতে অনেক ধরনের রোগের দেয়া রয়েছে, যেমন বসন্ত, হাম, এইডস, আরো অনেক ধরনের। এছাড়া মানুষের রোগের পাশাপাশি গৃহপালিত পশু পাখির রোগ সৃষ্টি, উদ্ভিদের রোগ সৃষ্টি, উপকারী বা ব্যাকটেরিয়া ধ্বংস। অনেক ব্যাকটেরিয়া আছে যেগুলো আমাদের অনেক উপকারে কাজে লাগে, সেগুলো ধ্বংস করে ভাইরাস। এই ছিল মূলত ভাইরাস সম্পর্কিত তথ্য। ভাইরাস এর মধ্যে উদ্ভিদ ভাইরাস এবং প্রাণী ভাইরাস এবং ভাইরাসের রোগের অনেকগুলো টপিক রয়েছে। তার মধ্যে উদ্ভিদ ভাইরাস এবং প্রাণী ভাইরাসের কিছু পার্থক্য রয়েছে। এই পার্থক্যগুলোর মধ্যে এটা একটু আলোচনা করে দেন ব্যাকটেরিয়াতে যাচ্ছি। উদ্ভিদ এবং প্রাণী ভাইরাসের মধ্যে পার্থক্য বলতে গেলে, উদ্ভিদ ভাইরাস উদ্ভিদে রোগ সৃষ্টি করে, প্রাণী ভাইরাস প্রাণীতে। উদ্ভিদ ভাইরাসে নিউক্লিক অ্যাসিড হিসেবে আরএনএ থাকে, প্রাণী ভাইরাসে থাকে ডিএনএ। উদ্ভিদ ভাইরাস সাধারণত উদ্ভিদ দেহে বংশবৃদ্ধি করে, প্রাণী ভাইরাস সাধারণত প্রাণী দেহে বংশবৃদ্ধি করে। উদ্ভিদ ভাইরাস প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড থাকে, কিন্তু প্রাণী দেহে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড ছাড়াও লিপিড, তামা, বায়োটিন ইত্যাদি থাকে। উদ্ভিদ ভাইরাস সাধারণত পতঙ্গ কর্তৃক সৃষ্ট ক্ষতের মাধ্যমে পশুর দেহে প্রবেশ করে, যেখানে প্রাণী ভাইরাস ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় প্রাণী দেহে প্রবেশ করে। আর সাধারণত উদ্ভিদ ভাইরাস দণ্ডাকার এবং সূচাকার হয়, আর প্রাণী ভাইরাস ঘনবস্তু অথবা বহুভুজাকার হয়। এরপরে আসি ব্যাকটেরিয়ার প্রশ্ন বিশ্লেষণে দেখা যায় 19 সালের বোর্ড পরীক্ষায় অর্থাৎ ফাইনাল পরীক্ষায় আসে আকার আকৃতি ও ফ্লাজেলার ভিত্তিতে ব্যাকটেরিয়ার শ্রেণীবিন্যাস এবং ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা, এটি 19 সালে আসে, এবং ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য আলোচনা, এটা ইডেনে টেস্ট পরীক্ষায়। আচ্ছা, ব্যাকটেরিয়া সুন্দর একটা চিত্র। ব্যাকটেরিয়া এককোষী ক্লোরোফিল বিহীন মৃতজীবী পরজীবী এবং এদের যৌনজনন দ্বিবিভাজন প্রক্রিয়ায় বৃদ্ধি হয়। এই ধরনের বৈশিষ্ট্য বিশিষ্ট প্রাণী বা জীবকে ব্যাকটেরিয়া বলা হয়। অ্যান্টনি ভন লিওনহুক অণুজীব বিজ্ঞানের জনক। সিজি অ্যারেনবার্গ তিনি ব্যাকটেরিয়ার নামকরণ করেন। অ্যান্টনি ভন লিওনহুক জনক হলেও তিনি অণুজীব আবিষ্কার করে, কিন্তু এই অণুজীবকে পরবর্তীতে সিজি অ্যারেনবার্গ ব্যাকটেরিয়া নামকরণ করেন। এবং ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যে বলা যায় এটা ক্ষুদ্রতম সরলতম জীব, এরা এককোষী, ব্যাকটেরিয়া ক্লোরোফিল বিহীন, তারা পরভোজী, মৃতজীবী, পরজীবী, আবার কখনো কখনো মিথজীবী রূপেও বিদ্যমান থাকে। এরা স্বভোজীয়, সুগঠিত কোষ প্রাচীর বিদ্যমান এরা দ্বিবিভাজন প্রক্রিয়ায় বংশবিস্তার ঘটায়। এদের কনজুগেশন, ট্রান্সফরমেশন এবং ট্রান্সডাকশন প্রক্রিয়ায় বংশগতি পদার্থের পুনর্বিন্যাস বা জেনেরিক রিকম্বিনেশন ঘটে। এই অধিকাংশ ব্যাকটেরিয়া মানুষ সহ বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীতে রোগ সৃষ্টি করে। এখানে ব্যাকটেরিয়ার শ্রেণীবিভাগ, আমাদের বইতে ব্যাকটেরিয়ার শ্রেণীবিভাগের অনেক বড় ব্যাখ্যা দেওয়া রয়েছে। এখানে মূলত শর্টকাটে কিছু আলোচনা। শ্রেণীবিভাগের মধ্যে 3টি বিভাগের শ্রেণীবিভাগ মূলত করা হয়। এছাড়াও আমাদের বইতে আরো কিছু বিভাগ দেওয়া রয়েছে, যেমন তাপ সহনশীলতার ভিত্তিতে, পরিবেশে অক্সিজেনের উপস্থিতিতে। এখানে মূলত 3টি ভাগ
আলোচনা করব কোষের আকৃতি অনুসারে, ফ্লাজেলার উপস্থিতি অনুসারে, আর হচ্ছে রঞ্জক ভিত্তিক। কোষের আকৃতি অনুসারে একে টোটাল 4টি ভাগে ভাগ করা হয়, সরি 5টি। তা হচ্ছে কক্কাস, ব্যাসিলাস, স্পাইরাম, ভিব্রিও। কক্কাসের কে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়, মাইক্রো, ডিপ্লো, স্ট্রেপ্টো, স্টাফাইলো এবং সার্সিনা। মাইক্রো হচ্ছে একাকী, এই মাইক্রো হচ্ছে একাকী বসবাস করে, দলগতভাবে না। ডিপ্লো হচ্ছে জোড়ায় জোড়ায় বসবাস করে। স্টেপ্টো চেইন বা মালার মতো, অনেকটা মালার মতো দেখতে এরা। কেউ কিছু বলবা? স্টাফাইলো এটা অনিয়ত আকারে, অর্থাৎ এরা কোনো আকারে না, অনিয়ত আকারে বসবাস করে, অনেকটা আঙ্গুরের মতো, থোলার মতো দেখতে। তারপর আছে সার্সিনা, নিয়মিত গুচ্ছ আকারে বসবাস করে, মানে একটা নির্দিষ্ট আকারের গুচ্ছ আকারে। এর ছিল কক্কাসের শ্রেণীবিন্যাস, এটা গোলাকার আকৃতি। এরপর আসে ব্যাসিলাস, এটা দণ্ডাকার আকৃতি। এরপর হচ্ছে স্পাইরাম, কুণ্ডাল আকৃতি, এবং ভিব্রিও হচ্ছে কম আকৃতি। ফ্লাজেলার উপস্থিতিতেও ব্যাকটেরিয়া শ্রেণীবিভাগ করা হয়, যেমন অ্যাট্রাইকাস, এদের মধ্যে ফ্লাজেলা কোনো উপস্থিতি নেই, ফ্লাজেলা নেই। মনোট্রাইকাসে একটা ফ্লাজেলা বিদ্যমান। লেফোট্রাইকাসে এক প্রান্তে একটি গুচ্ছ, মানে এক প্রান্তে একটি গুচ্ছ আকারে থাকে। অ্যামফিটাইকাস উভয় প্রান্তে একটি করে গুচ্ছ থাকে, এটার এক পাশে, কিন্তু আবার অ্যামফিটাইকাসের উভয় পাশেই গুচ্ছ আকারে বিদ্যমান থাকে। এবং পেরিট্রাইকাস হচ্ছে কোষের চারপাশে অবস্থান করে। সর্বশেষ হচ্ছে রঞ্জন ভিত্তিক। রঞ্জন ভিত্তিকে 2 ভাগে ভাগ করা হয়, গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ। যারা রং ধারণ করতে পারে বা রঞ্জন গ্রহণ করতে পারে তারা হচ্ছে গ্রাম পজিটিভ, এবং যারা গ্রহণ করতে পারে না তারা হচ্ছে গ্রাম নেগেটিভ। এছাড়া আমাদের বইতে যে বিভাগ দেওয়া রয়েছে হচ্ছে তাপ সহনশীলতার উপস্থিতিতে উচ্চ তাপ সহিষ্ণু, মধ্য তাপ সহিষ্ণু এবং নিম্ন তাপ সহিষ্ণু। এছাড়াও অক্সিজেনের উপস্থিতির ভিত্তিতে 2 ভাবে, বায়োজীবী এবং অবায়োজীবী। এরপর আসে ব্যাকটেরিয়ার গঠন। এই হচ্ছে একটি আদর্শ ব্যাকটেরিয়া, যার মধ্যে ফ্লাজেলা, প্লাইম, স্তর, মেসোজোম, প্লাজমা মেমব্রেন, ভলেটিন, চর্বি, সাইটোপ্লাজম, রাইবোজোম, কোষ প্রাচীর, নিউক্লিয়েট, পলিরাইবোজোম, কোষ গহ্বর, প্লাজমিড ইত্যাদি সবই বিদ্যমান থাকে। এই ব্যাকটেরিয়ার গঠনকে কয়েকটি ভাগে ভাগ করা হয়। কোষ আবরণী গঠন, যার মধ্যে সাইটোপ্লাজমিক পর্দা, কোষ প্রাচীর এবং ক্যাপসুল বিদ্যমান। এরপর আসে প্রোটোপ্লাস্টের গঠন। প্রোটোপ্লাস্টের কয়েকটি অংশ, যার মধ্যে সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজমের মধ্যে অবস্থিত হচ্ছে রাইবোজোম, মেসোজোম, কোষ গহ্বর, ক্রোমাটোফোর, এবং আরেকটি হচ্ছে নিউক্লিয়য়েড। সর্বশেষে ফ্লাজা। এই ফ্লাজেলার মধ্যে থাকে হচ্ছে ভিত্তিদেহ, হুক এবং সূত্র। ফ্লাজেলার মতোই দেখতে আরেকটি অংশ হচ্ছে পিলি। পিলিটা ফ্লাজেলার মতো দেখতে, কিন্তু ফ্লাজেলা না। এই হচ্ছে মূলত ব্যাকটেরিয়ার গঠন। এর ব্যাখ্যাটা বই থেকে একটু দেখে নিবা। এরপরে আসে ব্যাকটেরিয়ার জনন। ব্যাকটেরিয়া মূলত 3টি জনন করে থাকে, একটা হচ্ছে অঙ্গজনন, অযৌন জনন এবং যৌন জনন। ব্যাকটেরিয়ার পাশে প্রথম যে চিত্রটা আমাদের আসছে এটা হচ্ছে অঙ্গজনন। অঙ্গজননের ক্ষেত্রে একটি মাতৃকোষে ডিএনএ এবং কোষ প্রাচীর বিদ্যমান। এই ডিএনএ এর মধ্যে কোষ প্রাচীরের যে আমাদের কোষ প্রাচীর, এই কোষ প্রাচীর ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং ডিএনএ যে মোট নিউক্লিয়াস থেকে 2 পাশে সরে যেতে শুরু করে, এবং এক পর্যায়ে এদের মাঝখানে বিভক্তিকরণ একটি কোষ প্রাচীর গঠন হয়, এবং সর্বশেষে 2 পাশে ডিএনএ সহ কোষ প্রাচীর নিয়ে 2টা ব্যাকটেরিয়ার উৎপন্ন হয়। এটা মূলত অঙ্গজনন। এবং আরেকটি হচ্ছে অযৌন জনন এবং যৌন জনন। যৌন জননে হচ্ছে ব্যাকটেরিয়া দুটি ব্যাকটেরিয়াতে একজন ডোনার থাকে, একজন রিসিপিয়েন্ট। এদের মাঝে একজনের বার্ড সৃষ্টি হয় এবং দাতার সাথে গ্রহিতার এই বার্ডের মাধ্যমে একটি সংযুক্তির সৃষ্টি হয়। ফলে দাতার দেহ থেকে গ্রহিতার দেহে একটি ডিএনএ এর কিছু অংশ আসে এবং এদের ডিএনএ এর মধ্যে রিকম্বিনেশন ঘটে। ফলে যে গ্রহিতা তার ডিএনএ এর সাথে দাতার ডিএনএ এর সংমিশ্রণে একটি নতুন ডিএনএ সৃষ্টি হয় এবং ফলাফলে দুটি নতুন বৈশিষ্ট্যধারী ব্যাকটেরিয়ার উৎপন্ন হয়। এ হচ্ছে ব্যাকটেরিয়ার জনন। ব্যাকটেরিয়া অর্থনৈতিক গুরুত্ব। ব্যাকটেরিয়ার উপকারী দিকের মধ্যে রয়েছে এটি কৃষি ক্ষেত্র, দুগ্ধ শিল্প, চা, কফি ও তামাক শিল্পে, পাট, চামড়া, ওষুধ শিল্পে, অ্যালকোহল ও অ্যাসিড উৎপাদন, ভিটামিন, ভ্যাকসিন তৈরিতে, সিলেজ তৈরি ইত্যাদিতে ব্যাকটেরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর পাশাপাশি এর কিছু অপকারী দিকও রয়েছে, যেমন রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া, মানুষের ব্যাধি, পশু ও পাখির রোগ সৃষ্টি, উদ্ভিদের রোগ সৃষ্টি, খাদ্যবস্তু পচন ও বিষাক্তকরণ, জমির উর্বরতা হ্রাস, বিনষ্টকরণ, পানি দূষণ ইত্যাদি। এই ছিল ব্যাকটেরিয়া সম্পর্কিত আলোচনা। এর মধ্যে আমাদের কিছু টপিক হচ্ছে এবং ব্যাকটেরিয়া গঠিত কিছু রোগ। তবে বইতে তেমন ব্যাকটেরিয়া ঘটিত রোগের তেমন কোনো ব্যাখ্যা পেলাম না, শুধুমাত্র রোগের নামকরণ দেওয়া রয়েছে। আর প্রশ্নও তেমন কোনো দেখলাম না যে ব্যাকটেরিয়া ঘটিত কোনো রোগের ব্যাখ্যা চাইছে কিনা, দ্যাটস ওয়াই ওই নিয়ে আলোচনা করা হলো না। এরপরের টপিকটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। আচ্ছা, ডিসপ্লে এন্ড অডিও দুইটাই ক্লিয়ার তো? ঠিক আছে। হ্যাঁ ভাই। আচ্ছা,
সায়ানোব্যাকটেরিয়ার প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায় 19 সালের পরীক্ষায় আসছিল সায়ানোব্যাকটেরিয়ার সাধারণ বৈশিষ্ট্য লেখো, এবং ঢাকা কলেজের টেস্ট পরীক্ষায় আসছিল নীলাভ সবুজ শৈবালকে সায়ানোব্যাকটেরিয়া বলা হয় কেন। এই কোশ্চেনটা অনেকটা ইম্পর্টেন্ট, আমরা এইচএসসি তে এই কোশ্চেনে অনেকবার অ্যান্সার করা লাগছে। সায়ানোব্যাকটেরিয়ার মধ্যে উদাহরণের অভাব নেই, আর অনেকগুলো উদাহরণ উচ্চারণ করতে যে আমার দাঁতও ভাঙিছে, মানে ভাঙানো অবস্থা আর কি। আচ্ছা, সায়ানোব্যাকটেরিয়াকে সায়ানোফাইটাও বলা হয়। এটি মিক্সোফাইসি নামক শ্রেণীর মধ্যে মিক্সা অর্থাৎ স্লাইম এবং ফাইটন অর্থ উদ্ভিদ নামক শব্দ হতে উদ্ভূত, অথবা ফাইসি নামক অর্থ এর গ্রিক শব্দ হতে কেয়ান্স এন্ড যার অর্থ গাঢ় নীল বস্তু, এবং ফাইটন অর্থ উদ্ভিদ, এই নাম হতে গঠিত। সায়ানোব্যাকটেরিয়া মাইক্রোসিস্টের এটা ওয়াটার ব্লুম তৈরি করে। ওয়াটার ব্লুম মানে নদীর উপর একটা নীল আকারের স্তর তৈরি হয়, যেটা মাইক্রোসিস্ট নামক একটি ব্যাকটেরিয়ার সায়ানোব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। নীলাভ সবুজ শৈবালের মধ্যে এই সায়ানোব্যাকটেরিয়ার মধ্যে সর্ব উত্তম আসে হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। এর বৈশিষ্ট্য হচ্ছে এরা থ্যালাস দেহ গঠনকারী কোষ, প্রোক্যারিওটিক। দেহের রং নীলাভ সবুজ, কোষে রাইবোজোম ব্যতীত অন্য কোনো কোষাঙ্গাণু অনুপস্থিত। কোষপ্রাচীর জিলেটিন বা মিউসিলেজের আবরণ দ্বারা গঠিত। সুগঠিত ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। সালোক সংশ্লেষণ বর্ণ কণিকাগুলো ল্যামেলিতে অবস্থান করে। এছাড়াও এতে ফ্লাজেলা অনুপস্থিত। এ হচ্ছে নীলাভ সবুজ শৈবালের বৈশিষ্ট্য। এর কোষের গঠন, এখানে আমি চিত্র দিইনি। কোষের গঠনের মধ্যে কয়েকটা অপশন রয়েছে, যেমন এদের মিউসিলেজ আবরণ বিদ্যমান, কোষ প্রাচীর যা হচ্ছে 4টি স্তর নিয়ে গঠিত। তার মধ্যে বিশেষ করে 2টি স্তর অ্যালানিন, গ্লুকোসোন, মুরামিক অ্যাসিড আর হচ্ছে গ্লুটামিক অ্যাসিড ইত্যাদি দ্বারা গঠিত। এবং কোষ প্রাচীরে মিউকোপেপটাইডের উপস্থিতি প্রোক্যারিওটিক কোষের একটি অন্যতম বৈশিষ্ট্য। এর অপর আরেকটি হচ্ছে সাইটোপ্লাজমিক মেমব্রেন, যেটি 2টি স্তর বিশিষ্ট প্রোটিন দ্বারা নির্মিত আবরণ। তারপর আসে হচ্ছে প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্ট হচ্ছে 2টি অঞ্চলে বিভক্ত, প্রান্তক রঞ্জক পদার্থে রঞ্জিত ক্রোমোপ্লাজম এবং কেন্দ্রস্থ বর্ণহীন সেন্ট্রোপ্লাজম। এর অর্থনৈতিক গুরুত্ব, এর উপকারিতা অপকারিতা দুটোই বিদ্যমান। অর্থনৈতিক গুরুত্বে দেখা যায় বহু নীলাভ সবুজ শৈবাল প্রাথমিক খাদ্য প্রস্তুতকারক, মাছ ও অন্যান্য প্রাণীর খাদ্য হিসেবে এটি ব্যবহৃত হয়। ম্যারাথে এর মতে নীলাভ সবুজ শৈবাল অনেকেই অসংলগ্ন মাটির কণাকে একত্রিত করতে সাহায্য করে। এদের কতক শৈবাল চাষের মাধ্যমে ক্ষার প্রধান মাটির ক্ষারত্ব কমিয়ে নিউট্রাল করা যায়। এটা পাট পচনে, হ্যাঁ কেউ কিছু বললা? আচ্ছা, পাট পচনে ও কতক নীলাভ সবুজ শৈবাল সাহায্য করে বলে ধারণা করা হয়। এর অপকারিতায় বলা হয় নীলাভ সবুজ শৈবাল পুকুর ও অন্যান্য জলাশয় অধিক পরিমাণে জন্মিয়ে গেলে জলের রং পরিবর্তন ও পানি দূষণ হয়। নস্টক অ্যানাবেনা নামক নীলাভ সবুজ শৈবাল পানিতে অক্সিজেনের পরিমাণ দ্রুত কমিয়ে ফেলে, ফলে প্রাণীর মৃত্যু আশঙ্কা ঘটে। এরপরে আসে ব্যাকটেরিয়ার সাথে নীলাভ সবুজ শৈবালের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য। এর মধ্যে বলতে গেলে বলা যায় যে এদের কোষ বিভাজন নেই, একে অপরের সাথে সাদৃশ্যপূর্ণ। এটা হচ্ছে ব্যাকটেরিয়ার সাদৃশ্য, যে দুজনের কোনো কোষ বিভাজন নেই, নিউক্লিয়াস অনুপস্থিত, রাইবোজোম দ্বারা অন্যান্য ক্ষুদ্রাঙ্গন, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, অন্তঃপ্লাজমীয় জালিকা ইত্যাদি অনুপস্থিত, যৌন প্রজনন অনুপস্থিত ইত্যাদি হচ্ছে ব্যাকটেরিয়ার সাথে সাদৃশ্য। এবং বৈসাদৃশ্য বা পার্থক্যের মধ্যে বলা যায় নীলাভ সবুজ শৈবাল কিছু ব্যাকটেরিয়া ফটোসিনথেটিক, কিন্তু কিছু ব্যাকটেরিয়া প্যারাসিটিক এবং স্যাপ্রোসাইটিক অথবা কেমোসিনথেটিক। অনেক ব্যাকটেরিয়াতে ফ্লাজেলা আছে, কিন্তু নীলাভ সবুজ শৈবালে কোনো সদস্যে ফ্লাজেলা নেই। অনেক নীলাভ সবুজ শৈবাল হেটেরোসিস্ট আছে, কিন্তু ব্যাকটেরিয়াতে হেটেরোসিস্ট নেই। এবং সবুজ শৈবালের কোষে ক্লোরোফিল থাকে, কিন্তু ফটোসিনথেটিক ব্যাকটেরিয়ায় ক্লোরোফিল এবং ক্লোরোবিয়াম ক্লোরোফিল থাকে। এ হচ্ছে পার্থক্য। এরপর আসে ফাইটোপ্লাঙ্কটন। প্লাঙ্কটন নামক গ্রিক শব্দ প্লাঙ্কটোস অর্থাৎ যার অর্থ ভেসে যাওয়া। এটি 1887 সালে ভেক্টর হ্যানসেনের এটি আবিষ্কার করে। ফাইটোপ্লাঙ্কটন হওয়ার শর্ত হচ্ছে এদের জলজ হতে হবে, প্রধানত আণুবীক্ষণিক হতে হবে, ভাসমান হতে হবে এবং স্রোত বা ঢেউয়ের টানে চলাচল করতে হবে। যদি চলাচল করার ক্ষমতা থাকে তবে তা খুবই দুর্বল হতে হবে। ফাইটোপ্লাঙ্কটনের বৈশিষ্ট্যের মধ্যে বলা যায় এরা আণুবীক্ষণিক কিন্তু অতি আণুবীক্ষণিক জীব। এদের দেহে ক্লোরোফিল উপস্থিত। এরা স্বভোজী। এরা জলজ ও পানিতে ভাসমান অবস্থায় থাকে, অর্থাৎ এরা সবাই শৈব শ্রেণীভুক্ত। এরা এককোষী, আকারে খুব ছোট ও হালকা হয়, আকৃতি বিভিন্ন ধরনের হতে পারে। সঞ্চিত খাদ্য চর্বি ও তেল জাতীয় পদার্থ।
এরা কোষ প্রাচীরে দীর্ঘ বাহু, সিলিয়া, ফ্লাজেলা, স্পাইন ও অন্যান্য ধরনের উপাঙ্গ থাকে। বিভিন্ন ধরনের ফাইটোপ্লাঙ্কটন বিভিন্ন গভীরতায় বসবাস করে। এ ছিল ফাইটোপ্লাঙ্কটনের বৈশিষ্ট্য। এর শ্রেণীবিন্যাস। আকারের ভিত্তিতে ফাইটোপ্লাঙ্কটনকে 5টি ভাগে ভাগ করা হয়: মেগাপ্লাঙ্কটন, মেসোপ্লাঙ্কটন, মাইক্রোপ্লাঙ্কটন, ন্যানোপ্লাঙ্কটন, আল্ট্রা ন্যানোপ্লাঙ্কটন। দ্বিতীয়তে পুষ্টি ও খাদ্যাভ্যাসের ভিত্তিতে যদি ভাগ করা হয় তাহলে এদেরকে 3 ভাগে ভাগ করা যায়: স্বভোজী, মিতভোজী এবং পরভোজী। এরপরে আসি এদের অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে। অর্থনৈতিক গুরুত্বের মধ্যে উপকারী দিক আছে এদের খাদ্য চক্রে অক্সিজেন চক্র, জীবাশ্ম মৃত্তিকা গঠন, মানুষের খাদ্য, জলাশয়ের পানি বিশুদ্ধকরণ, পয়ঃনালী, মাটির উর্বরতা বৃদ্ধি, গবেষণা উপকরণ, পানিতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা নিয়ন্ত্রণ ইত্যাদি হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেখানে এর কিছু ক্ষতিকারক দিকও বিদ্যমান, যা হচ্ছে এটা সবচেয়ে বেশি ক্ষতিকারক দিকের মধ্যে অন্যতম হচ্ছে ওয়াটার ব্লুম সৃষ্টি, যাতে পানির গুণ ও মান এবং পানিতে বসবাসকৃত প্রাণীর জীবন আশঙ্কা ঘটে। পানির বর্ণ পরিবর্তন, বিষাক্ত পদার্থ নিঃসরণ, অক্সিজেনের ঘাটতি, রোগ বিস্তারের সহায়তা এবং লোহিত জোয়ার সৃষ্টিতে। এই ছিল ফাইটোপ্লাঙ্কটনের অর্থনৈতিক গুরুত্ব। আপাতত টপিকটা এখানেই শেষ। ধন্যবাদ সকলকে।